আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লিসন 2 নিয়ে। আমাদের লিসন 2 এর নাম হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। তো এই যে এখানে একটি ছোট গল্প দেখতে পাচ্ছ, এই গল্পটি আমি আশা করছি তোমরা পড়ে নিয়েছো। এবার আমরা এই গল্প থেকে যে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা আসি, আমাদের মূল বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়, সেখানে কিন্তু আমরা এই গল্পটি শেষে একটি এ নম্বর অ্যাক্টিভিটি দেখতে পাবো। এখানে এ নম্বর দিয়ে লেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। উপরে আমরা যে গল্পটি পড়েছি সেই গল্পের আলোকে এখানে 1 2 3 4 5 5টি কোশ্চেন দেওয়া রয়েছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা লিখতে পারবো না যদি আমরা উপরে এই যে গল্পটি রয়েছে সেই গল্পটি না পড়ি এবং না বুঝি। তো আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা সেই গল্পটি দেখে নিয়েছো এবং গল্পের ক্লাসটিও করেছো। এখন আমরা এই এ নম্বর অ্যাক্টিভিটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি এখানে যে 5টি কোশ্চেন রয়েছে এই 5টি কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে লিখব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 থেকে লিসন 2, যার নাম হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। তো আমাদের প্রথম যে প্রশ্ন, সে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার। এই যে গল্পটি তোমরা পড়েছ, এই গল্পটি কি একজন মা এবং মেয়ের? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলি টু ইউ? তুমি কি এখানে যে মা এবং সন্তানকে দেখতে পাচ্ছ তাকে কি তোমার পরিচিত মনে হচ্ছে বা তাকে কি তোমার পরিচিত লাগছে, এরকম কোনো কিছু? তো আমরা দেখো অ্যান্সারটি লিখতে পারি এভাবে যে ইয়েস ইট ইজ এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার। হ্যাঁ, এটা হচ্ছে মা এবং তার মেয়েকে নিয়ে একটি গল্প। দ্য মাদার ইজ টিচিং হার ডটার হাউ টু লিভ প্রপারলি। মা তার মেয়েকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে প্রপারলি জীবনযাপন করতে হয় বা ঠিকভাবে বা সঠিকভাবে জীবনযাপন করতে হয়, বেঁচে থাকতে হয়। The relationship feels familiar because many mothers teach their daughters in the same way with advice and warning. দেখো এখানে সবশেষ যে জানতে চাওয়া হয়েছিল, তুমি কি এই মা এবং সন্তান বা মেয়ে একে কি তুমি চেনো বা পরিচিত মনে হয়? তো আমরা এই প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি যে হ্যাঁ, দ্য রিলেশনশিপ ফিলস, যে তাদের মধ্যে যে সম্পর্কটা, এটা দিয়ে আমরা অনুভব করতে পারি যে এটা আমাদের কাছে অনেকটা পরিচিত। কারণ কি? এর কারণ হচ্ছে মেনি মাদার্স টিচ দেয়ার ডটার্স ইন দ্য সেম ওয়ে। কারণ অনেক মাই তার মেয়েকে ঠিকই একইভাবে শেখায় উইথ অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিংস, বিভিন্ন উপদেশ দিয়ে এবং বিভিন্ন সতর্কতার সাথে তাদেরকে শিক্ষা দেয়। আমরা যখন এই গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন নির্দেশনা দেখতে পেয়েছিলাম যা একজন মা তার মেয়েকে দিচ্ছেন, অর্থাৎ জীবনে চলার পথে কোন কাজটি করতে হবে, কোন কাজটি করা যাবে না, কোন কাজটি কিভাবে করতে হবে, এই সকল দিক নির্দেশনাগুলো কিন্তু একজন মা তার মেয়েকে দিচ্ছিলেন। তো আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনেও ঠিক এরকম বিভিন্ন জায়গা দেখে থাকি যে মা তার মেয়েকে কিন্তু বিভিন্নভাবে শেখায়। তো সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিচিত মনে হয়েছে, আর এই জন্য বলতে পারি যে হ্যাঁ, এই মা এবং মেয়ের সম্পর্কটাকে কিন্তু আমরা চিনি। দেখো পরবর্তী কোশ্চেন, যেখানে 2 নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসনার। এই গল্পে যিনি স্পিকার রয়েছেন অর্থাৎ বক্তা অ্যান্ড যিনি লিসনার রয়েছেন অর্থাৎ শ্রোতা, এই দুজনার কালচারাল আইডেন্টিটি কি বা সাংস্কৃতিক পরিচয় কি? তো এই গল্পে স্পিকার হচ্ছেন মাদার এবং লিসনার হচ্ছেন তার ডটার বা তার মেয়ে। তো তাদের সাংস্কৃতিক পরিচয় কি? দেখো আমরা লিখতে পারি দ্য স্পিকার অ্যান্ড লিসনার আর লাইকলি ফ্রম দ্য ক্যারিবিয়ান। আমরা বুঝতে পারি যে স্পিকার এবং লিসনার তারা হচ্ছেন ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান কি? ক্যারিবীয় দ্বীপপুঞ্জ নামে একটা অঞ্চল রয়েছে, সেই জায়গার মানুষদেরকে ক্যারিবিয়ান বলা হয়ে থাকে। তো মূলত এটাই বোঝানো হয়েছে যে এই স্পিকার অ্যান্ড লিসনার উভয়ই হচ্ছেন ক্যারিবিয়ান। তো আমরা এই যে আইডেন্টিটি তাদের বের করলাম, এটি কিভাবে বের করলাম? দেখো দ্য মাদার টক্স অ্যাবাউট থিং লাইক বেনা, সলফিশ অ্যান্ড ট্র্যাডিশনাল ডিশেস লাইক পিপার পচ অ্যান্ড ডুকোনা উইচ আর পার্ট অফ ক্যারিবিয়ান কালচার। তো আমরা কিভাবে বুঝলাম যে তারা আসলে ক্যারিবিয়ান? আমরা যখন গল্পটি পড়ি তখন আমরা দেখতে পাই যে তারা এই সকল বিষয় নিয়ে কথা বলছে, যেমন বেনা, সলফিশ, ট্র্যাডিশনাল ডিশ অর্থাৎ তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে যেটা হচ্ছে পিপার পট অ্যান্ড ডুকোনো। তো এই যে ট্র্যাডিশনাল জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ক্যারিবিয়ান যে কালচার রয়েছে বা ক্যারিবীয় যে সংস্কৃতি রয়েছে সেগুলোর অন্তর্ভুক্ত। আর এগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে তাদের কালচারাল আইডেন্টিটি হচ্ছে যে তারা হচ্ছে ক্যারিবীয়। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-এ, বলা হয়েছে হোয়াট ইজ বেনা। বেনা কি?
আমরা এই গল্পে বেনা নামে একটি শব্দ পেয়েছিলাম। তো বেনা আসলে কি? তো আমরা দেখো অ্যান্সার লিখতে পারি যে বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান। বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক বা লোকসঙ্গীত। ইটস অফেন হ্যাজ লাইভলি রিদম অ্যান্ড লিরিক্স দ্যাট টেলস স্টোরি অর শেয়ার নিউজ। এটা প্রায় সেইখানে এটা সরাসরি গাওয়া হয় এবং এর কথাগুলো মূলত আমাদেরকে বিভিন্ন গল্প বলে, আমাদেরকে বিভিন্ন সংবাদ প্রচার করে। শিক্ষার্থীরা, আমরা আমাদের দেশে যেরকম বিভিন্ন লোকসঙ্গীত শুনে থাকি, যেমন জারি সারি, ভাটিয়ালি, এই যে গানগুলো রয়েছে, হাসন রাজার গান, এগুলো হচ্ছে কিন্তু আমাদের দেশের বা আমাদের সংস্কৃতির বিভিন্ন লোকসঙ্গীত বা ফোক মিউজিক। ঠিক একইভাবে এই বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক যেটা তারা গেয়ে থাকেন। এবার আমরা 4 নম্বর যে কোশ্চেন সেটি নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গের গুরুত্ব কি? ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয় উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং। যদি এই গার্ল গল্পটিতে গার্লের জায়গায় যদি কোনো বয় হতো, অর্থাৎ আমরা এই গল্পে তো দেখেছি একটি মেয়ে আছে, তো সেই মেয়ের জায়গায় যদি একটি ছেলে থাকতো, তাহলে উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং। তাহলে এই মা তাকে কি ঠিক একই জিনিস বলতেন যেটা তিনি তার মেয়েকে বলেছেন? শিক্ষার্থীরা, প্রশ্নটি আবার বোঝার চেষ্টা করো। এই গল্পে আমরা একটি মেয়েকে দেখতে পেয়েছিলাম যাকে তার মা তার জীবন ধারণ সম্পর্কে বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। তো গল্পে যদি মেয়েটির জায়গায় কোনো ছেলে থাকতো, তাহলে কি মা তাকে একই উপদেশ দিতেন বা একই জিনিস বলতেন? তো আমরা এখানে অ্যান্সারটি ঠিক এভাবে লিখতে পারি যে জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গ সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মাদার ইজ টিচিং দ্য গার্ল হাউ টু বিহেভ এ প্রপার উইমেন ইন দ্য সোসাইটি। এখানে মা তার মেয়েকে এটি শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তার মেয়ে সমাজে একজন ভালো নারী হয়ে উঠতে পারে, ভালো মহিলা হয়ে উঠতে পারে। ইফ দ্য গার্ল ওয়ার এ বয়, যদি এই মেয়েটি একটি ছেলে হতো, দ্য অ্যাডভাইস উড বি ভেরি ডিফারেন্ট। তাহলে এই উপদেশগুলো এরকম হতো না, এই উপদেশগুলো একেবারেই ভিন্ন হতো। তো কি ধরনের ভিন্নতা হতো দেখো? দ্য মাদার মাইট ফোকাস অন থিংস লাইক বিং স্ট্রং, আর্নিং মানি আর প্রোটেক্টিং দ্য ফ্যামিলি। তখন হয়তো তার মা তাকে এই উপদেশ দিতেন, যদি ছেলে হতো, যে তাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি শক্তিশালী হতে হবে, আর্নিং মানি, তাকে অর্থ উপার্জন করতে হবে, অর প্রোটেক্টিং দ্য ফ্যামিলি, এবং তাকে তার পরিবারকে সুরক্ষা দিতে হবে। তো যদি মেয়েটির জায়গায় একটি ছেলে হতো, তাহলে কিন্তু তাকে এই ধরনের উপদেশগুলো তার মা দিতেন। তো এজন্যই কিন্তু আমরা বলতে পারি যে সাংসারিক জীবনে বা সামাজিক জীবনে ভূমিকা বা রোল সেটি কিন্তু জেন্ডারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যেই ভূমিকা নারী পালন করে সেই ভূমিকা কিন্তু পুরুষ পালন করতে পারে না, অপরদিকে পুরুষ যেই ভূমিকা পালন করে সেটি কিন্তু নারীরা পালন করে না, বা তাদেরকে দিয়ে সেই কাজটি হয় না। তো এজন্যই মূলত বলা হয়েছে জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। সেখানে দেখো জিজ্ঞাসা করা হয়েছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ মাদার উড হি সে দ্য সেম। এবার একটু ভিন্ন আঙ্গিকে কোশ্চেন করা হয়েছে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে মেয়ের পরিবর্তে ছেলে থাকলে তাহলে মা কি একই কথা বলতেন? এবার আবার বলা হয়েছে যে মায়ের পরিবর্তে যদি বাবা থাকতেন তাহলে কি তিনি তার মেয়েকে একই জিনিস বলতেন? দেখো বলা হয়েছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার, যদি মায়ের পরিবর্তে বাবা কথা বলতেন, উড হি সে দ্য সেম, তাহলে তিনিও কি একই জিনিস বলতেন? দেখো বিষয়টা মজার না? তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি ঠিক এভাবে লিখতে পারি নো, দ্য ফাদার মাইট সে ডিফারেন্ট থিং। যে না, বাবা তিনি অবশ্যই ভিন্ন কিছু বলতেন। সে ভিন্নতা কি? মাইট ফোকাস অন বিগার রোল অর গিভ লেস ডিটেল অ্যাডভাইস। তিনি আরো বড় বড় ভূমিকার কথা তার মেয়েকে বলতেন এবং লেস ডিটেল অ্যাডভাইস, এবং তিনি কম পরিমাণে উপদেশ দিতেন। ফাদার ইন ট্র্যাডিশনাল রোলস মাইট নট টিচ স্মল ডেইলি টাস্ক লাইক কুকিং অর সুইং। আমরা আমাদের যে ঐতিহ্যগত দিকগুলো দেখে থাকি সেই সকল দিকগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারি যে ফাদার মাইট নট টিচ স্মল ডেইলি টাস্ক। বাবারা সাধারণত তার সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো রয়েছে, যেমন রান্না করা, সেলাই করা, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত মেয়েদের সাথে বা তার কন্যা সন্তানদের সাথে তিনি আলোচনা করেন না বা তাদেরকে এগুলো শেখান না। দ্য অ্যাডভাইস উইচ লাইকলি ডিপেন্ড
অন দ্য ফাদার্স পার্সোনালিটি অ্যান্ড রোল ইন দ্য ফ্যামিলি। সেই অ্যাডভাইসটি এটা অনেকটা নির্ভর করে যে কীরকম হবে, যে ওই বাবার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব কীরকম, অ্যান্ড তার রোল অর্থাৎ পরিবারে তার ভূমিকা কি, এটির উপর নির্ভর করে যে তিনি তার মেয়েকে কী ধরনের অ্যাডভাইস দিবেন। তবে অবশ্যই মা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন সেই সকল বিষয়ে খুঁটিনাটি এই সকল বিষয়গুলো তার বাবা তাকে অ্যাডভাইস দেবে না। তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি লিখতে পারি। আমি আশা করছি এখানে যে 5টি কোশ্চেন রয়েছে প্রতিটি কোশ্চেন আমি অ্যান্সার সহ তোমাদেরকে খুবই সহজ ভাষায় বোঝাতে পেরেছি। তো চলো আমরা 2 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। এটি হচ্ছে মূলত একটি গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ। মেক আ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস। আমাদেরকে বলা হয়েছে এই যে গল্পটি আমরা পড়েছিলাম, এখানে আমরা বেশ কিছু বিদেশি শব্দ বা বেশ কিছু আনফ্যামিলিয়ার অবজেক্টস বা অপরিচিত বেশ কিছু বস্তুর নাম আমরা এখানে জেনেছিলাম। তো সেই সকল অপরিচিত বস্তু বা যে সকল জিনিসগুলো আমরা আগে থেকে জানি না সেগুলোর উপরে আমরা শর্ট নোট তৈরি করব বা ছোট ছোট আমরা টিকা তৈরি করব, এবং এটি তৈরি করে আমরা প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস, আমরা ক্লাসের সকলের সামনে সেটি উপস্থাপন করব। তো চলো দেখে নিচ্ছি যে আমরা কোন কোন শব্দগুলোকে বেছে নিতে পারি এবং সেগুলো থেকে আমরা কিভাবে এক একটি শর্ট নোট তৈরি করতে পারি। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেইড। তো আমরা প্রথমে যে লিস্টগুলো করব, দেখো লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস উইথ শর্ট নোট। তো প্রথমে যেটি আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে বেনা। তো এই বেনা শব্দটি কিন্তু আমরা আগে থেকে কখনো শুনিনি, আমরা জানতাম না। তো বেনা শব্দটি আমরা যদি এক্সপ্লেইন করি তাহলে আমরা লিখতে পারি বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান। বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক বা লোকসঙ্গীত। ইট হ্যাজ লাইভলি রিদম অ্যান্ড ইজ অফেন ইউজ টু শেয়ার স্টোরিজ অর নিউজ। এটা সরাসরি গাওয়া হয় এবং এটা ব্যবহার করা হয় বিভিন্ন গল্প বলতে এবং বিভিন্ন সংবাদ প্রচার করতে। পিপল ইউজিং সিঙ্গিং ইট ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশনস। মানুষেরা সাধারণত এই গানগুলো গেয়ে থাকে বিভিন্ন উৎসবে এবং বিভিন্ন উপলক্ষ উদযাপন করার জন্য এই গানগুলো গেয়ে থাকে। ইন দ্য স্টোরি, এই গল্পে দ্য মাদার টেলস দ্য গার্ল নট টু সিং বেনা ইন সানডে স্কুল বিকজ ইট ইজ নট কনসিডার্ড প্রপার ইন দ্যাট সেটিং। তো এই গল্পে আমরা দেখতে পাই যে মা তার মেয়েকে এই উপদেশ দিয়েছেন যে সেই মেয়ে যেন কখনো এই বেনা গান রবিবার স্কুলে গিয়ে না গায়, কারণ এটি তখন গাওয়ার জন্য যথার্থ সময় নয়। তো আমরা বেনা সম্পর্কে একটি শর্ট নোট লিখলাম, এটি হচ্ছে বেনার শর্ট নোট। এবার আমরা 2 নম্বরে লিখতে পারি সল্ট ফিশ সম্পর্কে। সল্ট ফিশ কি? সল্ট ফিশ হচ্ছে লবণাক্ত মাছ। তো এখানে আমরা লিখতে পারি যে সল্ট ফিশ is a fish preserved with salt to keep it fresh for a long time. সল্ট ফিশ হচ্ছে মাছ যেগুলো প্রিজার্ভ করা হয় বা সংরক্ষণ করা হয় উইথ সল্ট, অর্থাৎ লবণ দিয়ে বা লবণ মাখিয়ে যেই মাছগুলোকে সংরক্ষণ করা হয় কিসের জন্য? এটিকে ফ্রেশ রাখার জন্য এবং দীর্ঘ সময় ধরে এটিকে ভালো রাখার জন্য সংরক্ষণ করা হয়, সেটি হচ্ছে মূলত সল্ট ফিশ। বিফোর কুকিং ইট নিডস টু বি সোকড ইন ওয়াটার টু রিমুভ দ্য এক্সট্রা সল্ট। রান্না করার পূর্বে অবশ্যই এই যে সল্ট ফিশ বা লবণাক্ত মাছগুলোর প্রয়োজন পড়ে ভালোভাবে পানিতে ধোয়া, যাতে করে এর গায়ে অতিরিক্ত যে লবণগুলো রয়েছে সেগুলো ধুয়ে যায়। It is commonly used in Caribbean cooking and is an important part of the culture's traditional dishes. এই যে সল্ট ফিশ, এটা সাধারণত ক্যারিবিয়ানরা রান্না করে থাকে তাদের দৈনন্দিন জীবনে এবং এটা তাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সংস্কৃতির, সেই সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। যে শর্ট নোট সেটা এভাবে লিখলাম। এরপর 3 নম্বরে বলা হয়েছে দুকোনা। তো দুকোনা কি? এখানে বলা হয়েছে দুকোনা ইজ এ ক্যারিবিয়ান ডিশ মেড উইথ সুইট পটেটোস, কোকোনাট অ্যান্ড স্পাইসেস। দুকোনা হচ্ছে একটা ক্যারিবিয়ান খাবার বা ক্যারিবীয় খাবার যেটা কিনা তৈরি হয় মিষ্টি আলু, নারকেল এবং বিভিন্ন মশলার সমন্বয়ে। ইট ইজ র্যাপড ইন ব্যানানা লিভস অ্যান্ড স্টিমড। এটা মূলত কলা পাতা দিয়ে র্যাপ করা হয় বা মুড়িয়ে রাখা হয় বা আবৃত করে রাখা হয়, অ্যান্ড স্টিমড এবং এটাকে ভর্তা করা হয়। ইট হ্যাজ আ সুইট অ্যান্ড রিচ ফ্লেভার অ্যান্ড ইজ অফেন ইটেন ডিউরিং স্পেশাল অকেশনস অন ফ্যামিলি মিল।
এই খাবারে রয়েছে মিষ্টি এবং খুবই সমৃদ্ধ একটা ফ্লেভার, খুবই ভালো একটা ঘ্রাণ আসে এই খাবার থেকে, অ্যান্ড ইজ অফেন ইটেন, এবং এই খাবারটি প্রায় খাওয়া হয় ডিউরিং স্পেশাল অকেশন অর ফ্যামিলি মিলস, অর্থাৎ বিভিন্ন বিশেষ কোনো উপলক্ষে খাবারটি খাওয়া হয় এবং পারিবারিক যে খাবারগুলো রয়েছে তখনও কিন্তু এই খাবারগুলো খাওয়া হয়। এটি হচ্ছে সেই দুকোনা। তো এবার আমরা আলোচনা করব 4 নম্বরে পেপার পট নিয়ে। পেপার পট নিয়ে, তো পেপার পট কি? পেপার পট ইজ এ ট্র্যাডিশনাল স্টিউ ফ্রম ক্যারিবিয়ান। তো ক্যারিবিয়ানদের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পেপার পট। সেটি কি? ইট ইজ মেড উইথ মিট, ভেজিটেবলস অ্যান্ড স্পাইসি সিজনিং। এই যে খাবারটা, এটা তৈরি করা হয় মূলত মাংস, সবজি এবং বিভিন্ন মশলার সমন্বয়ে। ইট ইজ স্লো কুকড টু ব্রিং আউট ইটস স্ট্রং ফ্লেভারফুল টেস্ট অ্যান্ড ইজ অফেন সার্ভড উইথ রাইস অ্যান্ড ব্রেড। এই যে খাবারটা অর্থাৎ পেপার পট, এটি মূলত একটা স্লো কুকড অর্থাৎ ধীরে ধীরে রান্না করার মতো খাবার। এটি খুবই ধীরে ধীরে রান্না করা হয় এই কারণে যাতে করে এর মধ্য থেকে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা এবং এর মধ্যে যে ভালো খুব চমৎকার একটা ঘ্রাণ রয়েছে, স্বাদ রয়েছে, সেটা যেন বের করে আনা যায়। অ্যান্ড ইজ অফেন সার্ভড উইথ রাইস অর ব্রেড। এবং এই যে খাবারটা, এটা প্রায় ভাত এবং রুটির সাথে পরিবেশন করা হয়। আমরা 4 নম্বর এটি জানলাম। এবার দেখো 5 বলা হয়েছে হারিকেন ল্যাম্প। তো হারিকেন ল্যাম্প সম্পর্কে আমরা সবাই জানি, গ্রামে কিন্তু আমরা হারিকেন ল্যাম্প দেখে থাকি। তো এখানে বলা হয়েছে এ হারিকেন ল্যাম্প ইজ অ্যান অয়েল ল্যাম্প উইথ এ গ্লাস কভার। হারিকেন ল্যাম্প এটি মূলত একটা তেলের বাতি যেটা গ্লাস দিয়ে কভার করা থাকে। ইট ইজ ইউজড টু প্রোভাইড লাইট ডিউরিং পাওয়ার আউটেজ অর ওয়েন ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবল। এই যে হারিকেন ল্যাম্প, এটি মূলত ব্যবহার করা হয় যখন পাওয়ার আউটেজ হয়, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যায়, অর ওয়েন ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবল এবং যখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এটা সহজলভ্য থাকে না, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা হারিকেন ল্যাম্প ব্যবহার করি। The glass cover protects the flame from the wind, making it useful in outdoor or stormy condition. এই যে গ্লাস কভারটা ব্যবহার করা হয়ে থাকে হ্যারিকেনে, সেটি মূলত এর ভিতরে যে আগুনটা জ্বলে সেই আগুনটাকে বাইরের উইন্ড বা বাতাস থেকে রক্ষা করে এবং এর ফলে আমরা এটাকে বাইরের পরিবেশে ব্যবহার করতে পারি। এমনকি যদি ঝড়ো আবহাওয়া হয় সেখানেও আমরা হ্যারিকেন ল্যাম্পটি ব্যবহার করতে পারি, এর আলোটা নিভে যায় না। এবার আমরা দেখব 6 নম্বরে ওকরা ট্রি। ওকরা ট্রি কি? ওকরা ট্রি হচ্ছে ঢেঁড়স গাছ। দেখো বলা হয়েছে দ্য ওকরা ট্রি গ্রোস এ ভেজিটেবল কল্ড ওকরা অলসো নোন অ্যাজ লেডিস ফিঙ্গার। এখানে লেডিস ফিঙ্গার মানে হচ্ছে ঢেঁড়স। আমরা যে সবজি হিসেবে ঢেঁড়স খেয়ে থাকি সেই ঢেঁড়স, এটিকে মূলত ক্যারিবিয়ানরা ওকরা ট্রি বলে থাকে। তো এখানে সেটি বলা হয়েছে যে দ্য ওকরা ট্রি গ্রোস এ ভেজিটেবল। এই ওকরা ট্রিতে এক ধরনের ভেজিটেবল হয় যেটাকে ওকরা বলা হয়, আর এটা মূলত লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স নামেও আমরা চিনে থাকি। ইট ইজ ইউজড ইন মেনি ডিশেস অ্যান্ড ইজ স্লিমলি হোয়েন কুকড। দেখো বলা হয়েছে যে এই যে ঢেঁড়স এটা বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়, অ্যান্ড স্লিমলি হোয়েন কুকড, এবং যখন এটা রান্না করা হয় এটা বেশ চিকন হয়ে যায়। The tree needs to grow far from the house because it attracted red ants which can cause problem. এখানে বলা হয়েছে যে এই যে ট্রি এটা মূলত বাসা থেকে অনেক দূরে লাগানো হয়ে থাকে বা রোপণ করা হয়ে থাকে, কারণ এই গাছগুলো মূলত লাল যে পিঁপড়া রয়েছে সে পিঁপড়াকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, যেটা কিনা বিভিন্ন সমস্যার তৈরি করে। এবার আমরা 7 নম্বর দেখব দাসিন। তো দাসিন জিনিসটা কি? দাসিন ইজ এ রুট ভেজিটেবল লাইক ট্যারো। ট্যারো কি? ট্যারো হচ্ছে কচু, আমরা যে কচু খেয়ে থাকি সেই কচু। তো দাসিন হচ্ছে একটা রুট ভেজিটেবল। রুট ভেজিটেবল বলতে বোঝায় শিকড়ের মতো যে ভেজিটেবলগুলো থাকে, অর্থাৎ গাছের নিচে মাটির মধ্যে যেই ভেজিটেবলগুলো হয়ে থাকে সেটি হচ্ছে মূলত দাসিন, অনেকটা কচুর মতো। ইট নিডস প্লেন্টি অফ ওয়াটার ওয়াইল গ্রোয়িং। যখন এই গাছগুলো জন্মানো হয় বা চাষ করা হয় তখন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পড়ে। অর ইট ক্যান কজ অ্যান ইচি থ্রোট হোয়েন ইটেন। তো এগুলো চাষবাসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি এজন্য প্রয়োজন পড়ে, যদি এই প্রচুর পরিমাণে পানি ব্যবহার না করা হয়ে থাকে তাহলে একটা সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যাটা কি? যখন খাওয়া হয় এই কচুগুলো তখন
মানুষের গলা চুলকায়। ইট ইজ অফেন কুকড ইন স্যুপ অর ম্যাশড ইন এ কমন পার্ট অফ ক্যারিবিয়ান মিলস। তো এটা কিভাবে খাওয়া হয় বলা হয়েছে, এটা অনেক সময় স্যুপ হিসেবে রান্না করা হয় অথবা অনেক সময় ভর্তা করেও খাওয়া হয়, যেটা কিনা ক্যারিবিয়ান খাবারের একটা সাধারণ পার্ট। তো আমরা এখান থেকে 7টি আইটেম দেখে নিলাম, যেই 7টি আইটেম আমরা আমাদের মূল বইয়ে এই গার্ল বাই জ্যামাইকা কিনকেইজ এই গল্পে পেয়েছিলাম, এবং সেই আইটেমগুলোর উপরে আমরা আলাদা আলাদা শর্ট নোট তৈরি করেছি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তো চলো আমরা সি নম্বরে কি করতে বলা হয়েছে সেটি প্রথমে পড়ে নিচ্ছি। লেখা আছে, ওয়ান ইজ নট বর্ন এ উইমেন, ওয়ান বিকামস এ উইমেন। প্রথম বাক্যে এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি কখনো নারী হিসেবে জন্মগ্রহণ করে না, বরং তিনি নারী হয়ে ওঠেন। দিস ইজ এ কমেন্ট বাই এ ফেমাস জেন্ডার থিওরিস্ট। এটা হচ্ছে একজন জনপ্রিয় জেন্ডার থিওরিস্টের মন্তব্য। ডাজ দ্য স্টোরি গিভ ইউ সেন্স অফ দ্যাট কাইন্ড? তোমাকে কি এই গল্পটি এ ধরনের কোনো কিছু ভাবতে শেখায়? তুমি যে এই গার্ল গল্পটি পড়েছিলে, সেই গার্ল গল্পটি তোমাকে কি এরকম কোনো কিছু ভাবনা করতে শেখায়? রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস। তুমি যদি এরকমটি মনে করো তাহলে তুমি তোমার চিন্তা সম্পর্কে 10টি বাক্য লিখো। শিক্ষার্থীরা, যেমনটি এখানে বলা হয়েছে, এই গল্পে আমরা দেখেছিলাম যে একজন মা তার মেয়েকে শেখাচ্ছেন কিভাবে একজন প্রপার উইমেন বা যথার্থ একজন নারী হয়ে ওঠা যায়। একজন নারী কিন্তু কখনো জন্মগ্রহণ করে না, সে বিভিন্ন জিনিস শেখার মধ্য দিয়ে একজন নারীতে পরিপূর্ণ হয়, একজন নারীতে রূপান্তরিত হয়। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন 10টি মন্তব্য লিখব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 সলিউশন, আমাদের ইউনিট 1, যার নাম হচ্ছে সেন্স অফ সেলফ, এবং লিসেন টু গার্ল বাই জ্যামাইকা কিনকেইজ। তো আমরা এখানে লিখতে পারি 10 সেন্টেন্সেস অন মাই থটস, আমার চিন্তার উপরে 10টি বাক্য। তো প্রথম বাক্যে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে, দ্য কোচ মিনস বিং এ উইমেন ইজ অ্যাবাউট লার্নিং, গ্রোয়িং অ্যান্ড লিভিং ইন সোসাইটি, নট জাস্ট অ্যাবাউট বিং বর্ন ফিমেল। এই যে মন্তব্যটি করা হয়েছে যে একজন নারী কখনো জন্মগ্রহণ করে না, বরং সে নারী হয়ে ওঠে। তো এটি দিয়ে মূলত এটাই বোঝানো হয়েছে যে বিং এ উইমেন ইজ অ্যাবাউট, অর্থাৎ একজন নারী হওয়া এটা হচ্ছে লার্নিং, কোনো কিছু শেখা, গ্রোয়িং বড় হওয়া, অ্যান্ড লিভিং ইন সোসাইটি এবং সমাজে বসবাস করা। নট জাস্ট অ্যাবাউট বিং বর্ন ফিমেল, অর্থাৎ শুধুমাত্র নারী হিসেবে যে জন্মগ্রহণ করা এটাই শুধুমাত্র নারী নয়, বরং এর পাশাপাশি তাকে শিখতে হবে, বড় হয়ে উঠতে হবে এবং সমাজে যথার্থভাবে বেঁচে থাকতে হবে। 2 নম্বর সেন্টেন্সে আমি লিখেছি, ইন দ্য স্টোরি, এই গল্পে দ্য মাদার ইজ টিচিং দ্য গার্ল হাউ টু বিহেভ অ্যান্ড ডু থিংস এক্সপেক্টেড অফ উইমেন ইন দ্যার কালচার। এই গল্পে মা তার মেয়েকে শিখাচ্ছেন হাউ টু বিহেভ, কিভাবে আচরণ করতে হয়, অ্যান্ড ডু থিংস এক্সপেক্টেড এবং বিভিন্ন প্রত্যাশিত জিনিসগুলো করতে হয়, অফ উইমেন ইন দ্যার কালচার, অর্থাৎ নারীদের সমাজে যে সকল জিনিসগুলো করার প্রতি এক্সপেক্ট করা হয় বা প্রত্যাশা করা হয়, সেই সকল জিনিসগুলো কিভাবে করবে সেই বিষয়গুলো মা তার মেয়েকে শেখাচ্ছেন। এরপর দেখো 3 নম্বর বলা হয়েছে, শি টেলস দ্য গার্ল হাউ টু কুক, ক্লিন অ্যান্ড বিহেভ ইন ফ্রন্ট অফ আদার্স। তিনি এটাও তার মেয়েকে শেখাচ্ছেন বা তাকে বলছেন যে কিভাবে রান্না করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, অ্যান্ড বিহেভ ইন ফ্রন্ট অফ আদার্স এবং অন্যদের সামনে কিভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয়। 4 বলা হয়েছে, দ্য মাদার ইজ ওয়ারিড দ্য গার্ল উইল নট গ্রো আপ টু বি এ প্রপার উইমেন। এখানে আমরা দেখতে পাই যে মা তার মেয়েকে নিয়ে বেশ চিন্তিত, এই ভেবে যে তার মেয়ে যদি প্রপার একজন উইমেন বা যথার্থ একজন নারী না হয়ে ওঠে, এই বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এরপর খেয়াল করো 5 যে বাক্যটি আমি লিখেছি, this shows that being a woman is shaped by rules, expectations and traditions in the society. এটা দ্বারা মূলত এটাই বোঝায় যে একজন নারী হয়ে ওঠা is shaped by rules, এটা বিভিন্ন নিয়মের মধ্যে আবদ্ধ, এক্সপেকটেশন বিভিন্ন প্রত্যাশা, অ্যান্ড ট্র্যাডিশনস ইন দেয়ার সোসাইটি এবং সমাজের যে ঐতিহ্য, এই বিষয়গুলোর মধ্যে একজন নারী হয়ে ওঠাকে আবদ্ধ করা হয়েছে। এরপর 6 বলা হয়েছে, দেখো, the girl learns how to take care of herself and her home, which are considered important for women.
এই গল্পে আমরা দেখতে পাই যে মেয়ে এটা শিখছে যে কিভাবে নিজের টেক কেয়ার করতে হয়, নিজের যত্ন কিভাবে নিতে হয়, অ্যান্ড অলসো হার হোম, এবং তার বাসার টেক কেয়ার বা যত্ন কিভাবে নিতে হয়, হুইচ আর কনসিডার্ড ইম্পর্টেন্ট ফর উইমেন, যেটা কিনা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচিত হয়। এটা শুধুমাত্র আমরা গল্পে যে সোসাইটি সম্পর্কে জেনেছি সেই সোসাইটিতেই যে এরকমটা হয়ে থাকে বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু নারীদেরকে ঠিক এভাবেই বিবেচনা করা হয়। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে যেটি, দ্য স্টোরি অলসো শোস হাউ সোসাইটি জাজ উইমেন বাই দেয়ার অ্যাকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এই গল্পে আমরা এটাও দেখতে পাই যে কিভাবে সমাজ নারীদেরকে বিচার করে বাই দেয়ার অ্যাকশন অ্যান্ড দেয়ার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের বাহ্যিক যে চেহারা রয়েছে এগুলো দিয়ে কিভাবে সমাজ নারীদেরকে জাস্টিফাই করে। 8-এ বলা হয়েছে দেখো, ইফ দ্য গার্ল ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস হার মাদার ফিয়ার্স শি উইল নট বি রেসপেক্টেড। এই গল্পে আমরা এটা দেখতে পাই যে যদি এই অ্যাডভাইসগুলো বা উপদেশগুলো যা তার মা তাকে দিয়েছে সে যদি এগুলো ফলো না করে, অনুসরণ না করে, তাহলে তার মা এটা ভয় পাচ্ছেন যে শি উইল নট বি রেসপেক্টেড, তাহলে তাকে সমাজে সম্মান করা হবে না, সে সম্মানিত হয়ে উঠবে না, এই ভয় তার মা ভীত। এরপর দেখো 9 নম্বর যেটি বলা হয়েছে, দিস মেক্স মি থিঙ্ক দ্যাট বিকামিং আ উইমেন ইজ অ্যাবাউট মোর দ্যান জাস্ট বায়োলজি, ইট ইজ অ্যাবাউট লার্নিং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাকে এটাই ভাবায় যে বিকামিং এ উইমেন ইজ অ্যাবাউট মোর দ্যান জাস্ট বায়োলজি, অর্থাৎ নারী হয়ে ওঠা এটা বায়োলজি বা জীববিজ্ঞানের চেয়েও অনেক বেশি কিছু। ইট ইজ অ্যাবাউট লার্নিং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটা বিভিন্ন দায়িত্ব সম্পর্কে শেখা এবং বিভিন্ন কর্তব্যবোধ সম্পর্কে জানা একটি অংশ। সবশেষ 10 নম্বর যে সেন্টেন্স সেখানে আমি উল্লেখ করেছি, দ্য স্টোরি শোস হাউ কালচার অ্যান্ড ফ্যামিলি প্লে এ বিগ রোল ইন শেপিং হোয়াট ইট মিনস টু বি এ উইমেন। এই গল্পটি সবশেষে এটাও দেখায় যে কালচার অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ সংস্কৃতি এবং পরিবার কিভাবে একটা অনেক বড় দায়িত্ব পালন করে বা বড় ভূমিকা পালন করে ইন শেপিং, এটাকে ধারণ করার জন্য, একটা আকার দেওয়ার জন্য হোয়াট ইট মিনস টু বি এ উইমেন। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এই 10টি বাক্য লিখতে পারি আমাদের যে মূল গল্পটি রয়েছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড এই গল্পটি সম্পর্কে। আমি আশা করছি 3 নম্বর এই অ্যাক্টিভিটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। তো আজকে আমরা আলোচনা করব ডি নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে যা করতে বলা হয়েছে তা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে কি করতে বলা হয়েছে সেটি পড়ে নিচ্ছি। লেখা আছে, বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ উইমেন ইন সোসাইটি। বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস বলতে বোঝানো হয়েছে জৈবিক বৈশিষ্ট্য, মানুষের জীবগত যে বৈশিষ্ট্য বা জৈবিক যে বৈশিষ্ট্য, মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ উইমেন ইন সোসাইটি, অর্থাৎ মানুষের জৈবিক বৈশিষ্ট্য এটাই মূলত মানুষকে সমাজে নারী হিসেবে অথবা সমাজে পুরুষ হিসেবে কাজ করতে শেখায়। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এটাই মূলত সমাজে জেন্ডার আইডেন্টিটি অর্থাৎ লিঙ্গগত পরিচয় অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ লিঙ্গগত বৈষম্য সৃষ্টি করে। ইন দ্য ফলোইং টেবল complete the list of activities that you find marked in our society as a man's job and women's job। বা বেশ কিছু দায়িত্ব পাবো যে সকল কাজগুলো দায়িত্বগুলো নারীদের জন্য চিহ্নিত করা হয়েছে, আবার কিছু কিছু রয়েছে যেগুলো পুরুষদের জন্য চিহ্নিত করা রয়েছে। যেমন দেখো বলা হয়েছে এখানে মেন্স জব অর্থাৎ পুরুষরা যে সকল কাজগুলো সাধারণত করে থাকে। ড্রাইভিং এ কার, তারা গাড়ি চালাতে পারে। অ্যাথলেটিক্স, তারা খেলোয়াড় হতে পারে। তারপর রয়েছে স্কুবা ডাইভিং, তারা স্কুবা ডাইভিং করতে পারে। এখন মেয়েরা কি করে দেখো, মেয়েরা সাধারণত কুকিং করে, রান্নাবান্না করে, নার্সিং করে, তারা সেবা প্রদান করে থাকে। তো এখানে জাস্ট 2-3টি কাজের কথা বলা হয়েছে। আমরা আমাদের সমাজে যে সকল নারীদের বিভিন্ন কাজ করতে দেখি এবং একই সাথে যে সকল পুরুষদেরকে বিভিন্ন দায়িত্ব পালন করতে দেখি, সেই সকল দায়িত্ব বা কাজগুলো দিয়ে এই সম্পূর্ণ ছকটি আমরা পূরণ করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1 থেকে সেন্স অফ সেলফ, যার লেসন 2 হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। তো আমরা এই ছকটি এখন পূরণ করব। এই ছকটি আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এখানে আমরা দেখতে পাই, প্রথমে দেখব যে ম্যানস জব অর্থাৎ পুরুষেরা কোন কাজগুলো করে থাকে। তারা সাধারণত ড্রাইভিং এ কার, গাড়ি চালায়। অ্যাথলেটিক্স, তারা খেলোয়াড় হয়ে ওঠে। স্কিউবা ডাইভিং করে তারা। ওয়ার্কিং ইন অফিস অর ফ্যাক্টরিজ, তারা বিভিন্ন অফিসে ফ্যাক্টরিতে
অর্থাৎ কলকারখানায় তারা কাজ করে থাকে। ওয়ার্কিং অ্যাজ এ ইঞ্জিনিয়ার্স অর আর্কিটেক্ট, তারা প্রকৌশলী অথবা স্থাপত্যবিদ হিসেবে কাজ করে। কনস্ট্রাকশন ওয়ার্ক, তারা বিভিন্ন নির্মাণ কাজ করে থাকে। ম্যানেজিং বিজনেসেস, তারা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে থাকে। ফার্মিং অর ওয়ার্কিং ইন এগ্রিকালচার, তারা বিভিন্ন কৃষিক্ষেত্রে কাজ করে থাকে। তো সমাজে আমরা সাধারণত পুরুষদেরকে এই সকল দায়িত্বগুলো পালন করতে দেখে থাকি। এর বাইরে কিন্তু আরও একাধিক দায়িত্ব রয়েছে যা পুরুষেরা পালন করে থাকে, তোমরা সেগুলো কিন্তু এই তালিকায় উল্লেখ করতে পারো। এবার আমরা দেখে নেব নারীরা সমাজে কি কাজ করে, যেটি আমি উইমেন্স জব এই কলামে লিখেছি। তারা মূলত কুকিং করে, নার্সিং করে, এরপর রয়েছে ক্লিনিং দ্য হাউস, তারা ঘর বাড়ি পরিষ্কার করে। টেকিং কেয়ার অফ চিলড্রেন, তারা বাচ্চাদের বা শিশুদের যত্ন নেয়। লন্ড্রি অ্যান্ড ওয়াশিং ক্লোথস, তারা জামা কাপড় ধৌত করে। কেয়ারিং ফর দ্য এল্ডারলি অর সিক, তারা পরিবারে যে বয়স্ক ব্যক্তিরা রয়েছে অথবা অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তাদের সেবা শুশ্রূষা করে থাকেন। গ্রোসারি শপিং, তারা মাঝে মাঝে গ্রোসারি শপিং বা মুদি যে বাজারগুলো রয়েছে সেগুলো করে থাকেন। ম্যানেজিং দ্য হাউস হোল্ড বাজেট, তারা পরিবারের যে নির্দিষ্ট বাজেট রয়েছে সেই বাজেটগুলো তারা ম্যানেজ করে থাকে। তো এই সকল কাজগুলো মূলত আমরা সমাজে দেখে থাকি। তো সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সমাজে তুলনামূলক যে ছোট ছোট কাজ যেগুলো রয়েছে, বিশেষ করে পারিবারিক বা ঘর সংসারে গৃহস্থলে যে কাজগুলো রয়েছে সেগুলোই মূলত নারীদেরকে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে বৃহৎ পরিসরে যে কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো পুরুষেরা করে থাকে। তো এভাবেই কিন্তু মূলত আমরা আমাদের সমাজে নারীদেরকে জাস্টিফাই করে জাজ করি। শিক্ষার্থীরা, আমি আশা করছি 2 নম্বর এই যে অ্যাক্টিভিটি, এটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে তা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে লিসন, সেই লিসনে, যেটির নাম হচ্ছে ও মি ও লাইফ। এখানে বেশ চমৎকার একটি কবিতা রয়েছে। এই কবিতাটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।